মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার হবেই, স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক আইনেই ফেরত পাওয়ার আশা। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. If legally they are required to send her to Bangladesh, I think it's international law will guide that. শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই বললেন বিএনপি নেতা আমির খসরু। যে সরকারি আসুক, কার্যক্রম অব্যাহত থাকবে। 10 মার্চের মধ্যেই সব জায়গায় পৌঁছাবে পাঠ্য বই, জানালেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা। দায়িত্ব নিলেন সিআর আবরার। সাইবার অপরাধ চক্রের প্রতারণার ফাঁদে নিঃস্ব অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার অভাবে ঝুলছে অনেক মামলা। এবং চট্টগ্রামে ঈদ শপিং ঘিরে ছিনতাই আতঙ্ক, রাতের কেনাকাটায় জনবহুল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। স্বাগত এখন দুপুরে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন। আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুক্তে। গালিব, আজ স্কাই নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এ সময় তিনি আরও বলেছেন যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেটি মেনেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। কিন্তু মুক্তি, খুব মজার বিষয় হলো যে এখন পর্যন্ত ভারত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, যেটার অপেক্ষায় আছে এই অন্তর্বর্তী সরকার। এছাড়াও এই সাক্ষাৎকারে আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, যেখানে উঠে এসেছে আয়নাঘর, টিউলিপ সিদ্দিকী, এমনকি জুলাই আন্দোলনে হতাহত যারা হয়েছেন তাদের ন্যায় বিচার, সেই সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে। এই সব কিছু নিয়েই নুজহাত কামালের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসি সেটি। 6 মাস আগে জনতার রোষে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিন্নমতের কারণে নির্যাতন, গুম, খুন, আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালায় বিনা বিচারে আটকে রাখা এবং জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার এক সাক্ষাৎকারে জানালেন, মানবতা বিরোধী অপরাধের জন্য সপরিবারে শেখ হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ নিয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলেও জানান তিনি। বিরোধী মত দমনে শেখ হাসিনা তার অনুগত ও প্রশাসনের লোকদের ব্যবহার করেছেন বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. Horror stories are usually entertaining things for people. So this is a real thing, and one person and her whole administration dedicated to that, doing that every day. I don't think history ever had that kind of person. You hear about oppressive leaders and so on, not of the kind that Hasina stood up. So the question of trial is not if, it will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her, her family members, her clans, her associates, and all the oligarchs. People who promoted her, supported her, made her the way she is. ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা, তবে দেশটি এখনো এ নিয়ে কিছু জানায়নি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আশা করেন আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে ফেরত দেবে ভারত। But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. If the law requires that, I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that.
জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সবার বিচার না করা গেলেও কিছু বিচার অবশ্যই হবে। We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. So we cannot push it either. So we are identifying, we're letting them go through the process. Some will get punished, some will still be under the process, some will still be untraceable, trying to find out where that person is, what happened to that person, and so on. So I would say we'll do our best. Ainaka, the House of Mirrors, this infamous ultimate torture. এছাড়া দেশ জুড়ে গোপন বন্দিশালা বা আয়নাঘর, যুক্তরাজ্যে দুর্নীতির অভিযোগে চাপের মুখে পদত্যাগ করা সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা এবং রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh territory. নুজহাত কামাল, এখন বিশ্ব। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে গোল টেবিল বৈঠক শেষে তিনি বলেন, যে সরকারই আসুক শেখ হাসিনার বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। হাসিনার কেন, হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসনের জন্য সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে। নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এবং এটা প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। এটা তো আমি সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে। গত 15 বছরের গুম খুন সহ জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কাজে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতারও কথা জানিয়েছেন তারা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। তাদের সঙ্গে বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যা ও বিগত আওয়ামী লীগ সরকারের গুম খুন নিয়ে দীর্ঘদিন সোচ্চার ছিলেন তারা। ন্যায় বিচারের জন্য তারা পরামর্শ দেবেন। এদিকে গেল বছরের 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 15 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য 11 মার্চ একদিনের জন্য সময় দেওয়া হয়েছে। বাইরের কারো বক্তব্য নিয়ে ট্রাইব্যুনালে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাড়াহুড়ো করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কোনো রাজনীতিবিদের বক্তব্যের প্রভাব ট্রাইব্যুনালে পড়ছে না। জন ড্যানি লুইজ ওনারা এসেছিলেন আমাদের সাথে এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে জানার জন্য। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং তারা চান যে, তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। ভয়ডরহীন যেন ইচ্ছে স্বাধীন অনলাইন অপরাধীরা, কখনো জীবননাশের হুমকি, আবার কখনো হ্যাকিংয়ের অভিনব পথ। সুযোগ পেলেই ব্যক্তিগত তথ্য জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা। খোলামেলাভাবে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও যেন দেখার কেউ নেই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সচেতন হতে। ইরফান আহমেদের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। বাচ্চার জন্য কান্না করবি না টাকাটা দিবি, কেমনে করবেন আপনারা জানেন, বাট কিভাবে সেন্ড করবেন আমি জানি। আমি বলবো 20 লাখ টাকা থেকে 20 পয়সাও কম হবে না। খুদে বার্তা দেখেই ছানা বড়া চোখ, চিন্তার ভাঁজ কপালে,
কি করবেন? টাকা না দিলে একমাত্র ছেলেকে তুলে নিয়ে যাবে অপরাধীরা। ছাড় নেই পরিবারের অন্য সদস্যদেরও। দরকার 20 লাখ। অবশেষে খুঁজতে গিয়ে পাওয়া গেল ফেক ফেসবুক আইডি দিয়ে এসেছে হুমকি। ফোন নম্বর ও ছবি ব্যবহারকারী ব্যক্তি জানেই না কিছু। তাহলে হুমকি কে দিয়েছে? নর্মালি এই টাইপের মেসেজ গত 6 বছরও আসে নাই। প্রতিদিন 1-2 হাজার করে মেসেজ আসলো, 1 লাখ 1.5 লাখ মেসেজ এই পর্যন্ত আমি পেয়েছি। রিসেন্ট ঘটনা এবং দেখছেন এখন ছিনতাই কি পরিমাণ বেড়ে গেছে। এবার আসা যাক ফেসবুক হ্যাকিংয়ের ঘটনায়। গর্ভকালীন জটিলতা নিয়ে স্বামীর মেসেঞ্জারে পাঠানো ব্যক্তিগত ছবি ফোনে পাঠিয়ে হুমকি। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে এই ছবি। ইনস্টাগ্রামে আমার কাছে একটা মেসেজ আছে এবং আমার সেই পার্সোনাল ছবিগুলো আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে বলে যে আপনার আইডিটা আমি হ্যাক করেছি, এই ছবিগুলোকে আপলোড দিয়ে দিব কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া রুশান সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি। পরিবার সমাজের ভয়ে যাওয়া হয়নি আইনের দোরগোড়ায়। অন্য কারোর সাথেও শেয়ার করলে আমি খুব জাজমেন্টের শিকার হইতাম, কজ ওখানে খুব ফ্লার্টি টাইপের টেক্সট ছিল। তো তারা বলতেই পারতো যে ওরকম মেসেজ আসার সাথে, তো যেহেতু আমি মেয়ে মানুষ তা আমাকে জাজমেন্টাল কথা শোনাই লাগতো। তা আমার কাছে তখন মনে হলো যে আমি যতটুকু প্রবলেমটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে তারা তো অতটুকু সিরিয়াসনেস দিয়ে এটা দেখবে না, বা আমি এটা সমাধান আলটিমেটলি পাবো না। কজ আরও মেজর সমস্যার সমাধান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাইলে পাওয়া যায় না। এবার নতুন গল্প। পরিবারে নতুন অতিথি আসার খবরে বাড়তি আয়ের চাপ বাবার ঘাড়ে। তাই অনলাইনে আয়ের প্রলোভনে পা দিয়েছিলেন তিনি। খুঁয়েছেন 14 লাখের বেশি টাকা। 16 লাখের পুরো 20% টাকা, আরও 3,29,000 টাকা দিয়ে তারপর হচ্ছে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, এছাড়া করতে পারবেন না। তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে ট্র্যাপে পড়ছি। টাকাগুলো আমি 2টা সিটি ব্যাংকে দিছি। একই প্রলোভনের ফাঁদে নিঃস্ব হয়েছেন অনেকেই। গভর্নমেন্টের একটা ট্যাক্স পেমেন্ট করতে হবে। আমার টোটাল টাকা হয়ে গেছে 102 লক্ষ টাকার মতো। ওই টাকাটার একটা 15% ট্যাক্স দিতে হবে, প্রায় 9 লক্ষ কত হাজার টাকা। কিভাবে প্রতারণা করেন অনলাইন অপরাধীরা সে হিসাব কষে দেখালেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী। ফিশিং অ্যাটাক আগে যেরকম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছিল, মানুষ ধরতে পারতো যে এটা ফিশিং অ্যাটাক। এখন অ্যাটাকটা একটু অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, অ্যাডভান্সড হয়ে গেছে। যেমন ওটিপি বাইপাসের বিষয়টা আছে, আমি মাস মেইলের যে অ্যাটাকটা বললাম, এটা কিন্তু একটু অ্যাডভান্স টেকনিক। কোন ফাঁকফোকরে অপরাধীর বাস সে হিসেব আগেই কষেছেন কম্পিউটার বিশেষজ্ঞরা। যারা দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই আইসিটি সেক্টরটা নিয়ন্ত্রণ করছে, 5ই আগস্টের পরে এরা অনেকেই এখন নাই, অথবা অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করছেন, যে কারণে আমাদের যে পুরো আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এটাতে একটা ধাক্কা লাগছে। দেশি বিদেশি চক্রের কাছে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষতার অভাবে এখনো সুরাহা হচ্ছে না অধিকাংশ মামলা। বাংলাদেশে 10,000-এর উপর প্রতারণা সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ থাকলেও বা লক্ষাধিক জিডি থাকলেও যদি আইনের সঠিক প্রয়োগ এবং তদন্ত যদি না হয়, তাহলে কোনো অবস্থাতে কোনো প্রক্রিয়া, কোনো প্রকার কোনো নীতিমালা, কোনো আইন আসলে এই জাতীয় প্রতারণাকে ঠেকাতে পারবে না। নতুন বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন পর্যন্ত সাইবার অপরাধে 1488টি মামলা হয়েছে, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে 988টি মামলা। যখন টাকাটা খোয়া যায় তখন পুলিশের কাছে আসে, কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাকাউন্টে টাকাটা লেনদেন করা হয়েছিল সেই অ্যাকাউন্টটা তারা লেনদেন শেষ করার পরে ক্লোজ করে দেয়। তখন ওই লোকটাকে ফাইন্ড আউট করা অনেক সময় সাপেক্ষ বিষয়। আর আসামি গ্রেফতার হয়েছে 59 জন। তবে অনলাইন প্রতারণার ফাঁদে সব হারানো মানুষের সংখ্যা এদেশে কম নয়। তাই লোভের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানীর গাবতলীর বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে উচ্ছেদ অভিযানে ইট, বালু ও পাথরের গদি সহ 30টির বেশি স্থাপনা ধ্বংস করা হয়। বাকি স্থাপনা সরিয়ে নিতে 7 দিন সময় দিয়ে অভিযান স্থগিত করেছে ডিএনসিসি। তহিদুল তারেকের প্রতিবেদন। গাবতলী বেড়িবাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত প্রায় 30 একর সরকারি জমিতে ইট, বালু, পাথরের গদিসহ বিভিন্ন অবৈধ স্থাপনা তুলে বেশ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছিল একটি চক্র। বুধবার সকালে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় আশপাশের 30টিরও বেশি আড়ত, দোকানপাট, রেস্তোরাঁ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানে ক্ষতিগ্রস্তরা বলছেন বিনা নোটিশেই এই অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। সরকার যে ভেঙে দিবে, যোগাযোগ যেহেতু করে নাই, লিজ দিবে না, তারপর তো সরকার তো জানে যে 1 বছর জন্য নিচে একটা স্থাপনা থাকবে, একটা নোটিশ দেওয়া দরকার ছিল। সরকার তো টাকা পাচ্ছে, সবাই টাকা নিচ্ছে, তারা বলতেছে টাকা পাইতেছি না। কেন বলতেছে? কিছু খুঁজে পাইতেছি না। 1 ঘন্টা যদি সময় দিত আমাকে, আমরা অবশ্যই সরাই পারি।
আমি সরকারের কাছে একটাই দাবি করি, আমার যে ক্ষতিপূরণ এটা আমার বহন করুন। অবৈধ দখলদার ও স্থাপনা নির্মাণকারীদের নোটিশ দেওয়ার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, অন্যায়ভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার কোনো সুযোগ নেই। এটা আমরা বন্ধ করেছি, এটা প্রতীকীভাবে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম, এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোশিয়েট করে ফেলেছি। তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না। তবে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের অনুরোধে 7 দিনের সময় দিয়ে অভিযান স্থগিত করে ডিএনসিসি। এই সময়ের মধ্যে ব্যবসায়ীদের স্থাপনা সরিয়ে নেয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। এ মাসের 10 তারিখের মধ্যেই দেশের সব জায়গায় পাঠ্য বই পৌঁছে যাবে বলে জানালেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম। এবছরের ঈদুল আজহা থেকেই বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেয়া হবে। এদিকে সকালেই বঙ্গভবনে শপথ নিয়ে নিজ দপ্তরে যান নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ সময় তিনি বলেন, মৌলিক অধিকার হিসেবে শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। 15 বছরের স্বৈরশাসন, সরকারের প্রতিটি খাতের দুর্নীতির কারণে অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সে সময় শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পান ওয়াহিদুদ্দিন মাহমুদ। গত 7 মাসে তাকে সামলাতে হয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অটো পাসের ইস্যু, শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি, প্রতিষ্ঠানের সরকারিকরণ, 7 কলেজের দাবি ও পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি। একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদের কর্মচাপ সামলাতে তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক সিআর আবরার। বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে সরাসরি চলে আসেন নতুন এই শিক্ষা উপদেষ্টা। সেই উপলক্ষে মন্ত্রণালয় থেকে আয়োজন করা হয়েছে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে গণমাধ্যমে কথা বলেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যে চলতে হচ্ছে মন্ত্রণালয়কে। আগামী 10 মার্চের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন হবে বলেও জানান এই উপদেষ্টা। আমি বলেছিলাম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। এ সময় ওয়াহিদুদ্দিন বলেন, স্বল্প সময়ের সংস্কার কমিশন দিয়ে স্থায়ী সমাধান হবে না, সমাধান করতে হবে রাজনৈতিক সরকারকেই। জানান, এই বছরের ঈদুল আজহা থেকেই বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেয়া হবে। এই যে বৈষম্যগুলো অনেকদিন ধরে চলে আসছে, আমি বারবার বলছি যে এটা 1 বছরের বাজেট দিয়ে এটা সমাধান সম্ভব না, কিন্তু আমরা এটা শুরু করছি। বাকি যেগুলো এটা চলমান প্রক্রিয়া এবং নতুন উপদেষ্টা এটা দেখভাল করবে। এরপরই বক্তব্য দেন নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। শিক্ষার্থীরা যেন দেশে থেকেই আয় ও বিশ্ব নেতৃত্ব দিতে পারে সেই কাজ শুরু করবেন বলে জানান তিনি। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। আমি এটাই মনে করি, এবং আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। বক্তব্য শেষে ফুল দিয়ে বিদায়ী উপদেষ্টাকে বিদায় অভিবাদন ও নয়া উপদেষ্টাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের
চট্টগ্রামে বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না সয়াবিন তেল। মেয়র এবং জেলা প্রশাসকের কড়া হুঁশিয়ারির পরও পাল্টায়নি বাজারের চিত্র। ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সয়াবিন তেলের নতুন দর নির্ধারণ করে দেওয়া হয়। তবে অধিকাংশ ব্যবসায়ীরাই বলেন নতুন দর সম্পর্কে তারা কিছুই জানেন না। আবার অনেকে বলছেন 2-1 দিন সময় লাগবে নতুন দরের তেল বাজারে আসতে। এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। আরো জানাবেন শোয়েব রহমান। আপনার আজকেই সিদ্ধান্ত হবে, না হলে কালকে থেকে রাষ্ট্র দায়িত্ব নেবে। আর আমরা অভিযান করবো 2টার পর থেকে। আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়করা থাকবে। দেখি আপনারা কার শক্তি বেশি, রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি। গতকাল এভাবেই ব্যবসায়ীদের সতর্ক করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক। তবে প্রথম দিনে তার এই হুঙ্কারের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামের সয়াবিন তেলের বাজারে। এখনো খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে বেঁধে দেয়া দামের তুলনায় বেশি দামে। জেলা বিশেষ টাস্কফোর্সের বেঁধে দেয়া দর অনুযায়ী মিলগেইটে প্রতি লিটার তেল 153, পাইকারিতে 150 এবং খুচরায় সর্বোচ্চ 160 টাকায় বিক্রি হওয়ার কথা, যা বুধবার থেকেই কার্যকর হওয়ার কথা বলা হলেও বাজারের চিত্র ভিন্ন। এখনো খোলা তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি 185 টাকায়। বিক্রেতারা বলছেন বেঁধে দেয়া দর সম্পর্কে তারা জানেন না কিছুই। আমাদের কিনা আছে 184 টাকা, ডিও কিনা ডিও হিসেবে কিনে আর কি 184 টাকা কেজি পড়ে আর কি। মিল যদি ওই রেটে দিবি তাহলে আমরা 1-2 টাকা লাভে বিক্রি করতে পারবো, খরচ বাদ দিয়ে 1-2 টাকা লাভে বিক্রি করতে পারবো। আর মিল যদি ভেবে যদি না দেয় আমরা দিবে বিক্রি করবো। খোলা সয়াবিন তেল কিছুটা মিললেও খুচরা দোকানে চোখে পড়েনি বোতলজাত সয়াবিন তেল। এই সংকট আরও মাসখানেক আগে থেকেই। কোম্পানি থেকে সরবরাহ না করার অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। এছাড়া প্রায় সব কোম্পানি তেলের সঙ্গে একই কোম্পানির চাল, সরিষার তেল, চা পাতা কিনতে বাধ্য করছেন অনেককেই। ফলে মোড়কের দামের চেয়েও বাড়তি দামে তেল বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। যেখানে আমার 100 কার্টন লাগবে ওখানে আমার পাচ্ছি আমি 10 কার্টন, তাও 10 কার্টন পাইলে ওখানে আমার থেকে করতে হচ্ছে চিনিগুলো চাউল নিতে হচ্ছে যে প্রতি 10 কার্টনে 2 বস্তা চাউল নিতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই দামে মাল আমাদের কাছে কোনো আশা নেই। যদি বা আসে সে দামে যদি পাইকাররা যদি আমাদেরকে সাপ্লাই দেয় তাহলে আমরা বিক্রি করতে অবশ্যই বাধ্য। আর বোতল ডাল যেটা সেটা কোম্পানি দিচ্ছে না, আর কোম্পানি নানা রকম শর্ত দিচ্ছে আমাদেরকে। এই চাহাবাতে বিক্রি হবে, চিনিগুলো বিক্রি হবে, এটা নানান রকম। তার চেয়ে বড় কথা এরা কোনো সাপ্লাই দিতেছে না। তবে খোলা তেলের পাইকাররা বলছেন এখনো নতুন তেল মজুদ হয়নি। পুরনো মজুদ তেল আগের দামে বিক্রি করছেন তারা। তবে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি বেঁধে দেয়া দরে বিক্রি করে তাহলে তারাও নির্ধারিত দামে তেল বিক্রি করবে বলে দাবি ব্যবসায়ীদের। তেলের বাজার সরকার বাঁধে দিয়েছে, এখন ক্ষুদ্র কতটুকু প্রভাব পড়বে সেটা তো আগামী 2-1 দিন ভিতরে বোঝা যাবে। আমরা লুজ তো বলে দিয়েছে 60 টাকা বেচার জন্য, 53 টাকা না 53 টাকা মিল রেট দিয়েছে, 55 টাকা হোলসেলে বেচতে বলছে। রমজানে ভোজ্য তেলের 3 লাখ টনের চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 4 লাখ টনের বেশি ভোজ্য তেল। বিপুল আমদানির পরও বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। সাধারণ মানুষ তো বটেই, চট্টগ্রামে ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ কিংবা আইনজীবীও। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে ঈদের বেচাকেনা। চট্টগ্রামের 150টি বিপণী বিতানে ঈদে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় প্রতি বছর। দিনের পাশাপাশি রাতেও চলে জমজমাট বেচাকেনা। তবে এবার বাদ সাধছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নগরবাসীও বের হচ্ছে না আতঙ্ক নিয়ে। রাতের কেনাকাটায় নগরবাসীকে আলোকোজ্জ্বল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। পুলিশের উপর চড়াও বেশ কয়েকজন আক্রমণাত্মক যুবক। একে একে কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ, চলে মারধর ও গালিগালাজ। পুলিশ পরিচয় দিয়েও এমন ন্যাক্কারজনক ঘটনা থেকে রেহাই পাননি চট্টগ্রামের পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী। সম্প্রতি নগরের গোলপাহাড়ে রিকশাযাত্রী ও পথচারীদের টার্গেটের পর ফুটপাতের ড্রেন ব্যবহার করে ছিনতাই, আগ্রাবাদে অভিযানে পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাতের মতো ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। গত বুধবার নগরের নিউ মার্কেট মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়েন আইনজীবী শেফায়েতুন্নেসা সোমা। চোখের নিমিষেই তার গলার চেইন টান দিয়ে বাস থেকে পালিয়ে যায় ছিনতাইকারী, যেখানে অংশ নেয় বাসে থাকা আরও 7-8 জন।
আমার যে জায়গায় চিন্তা হয়েছে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ নষ্ট, তার মানে ওই জায়গায় থেকে তারা চিন্তা করে তারা জানে, তাহলে এই থানা কর্তৃপক্ষ কি জানে না ওই জায়গায় সিসি ফুটেজটা নষ্ট? আমি কার কাছে নিরাপত্তা চাইবো? যার কাছে নিরাপত্তা চাইবো সেদিন নিজেই নিরাপদ নয়। এমন বাস্তবতায় ঈদ শপিং ও রোজায় বেচা বিক্রিকে ঘিরে উদ্বেগ দানা বেঁধেছে ব্যবসায়ী ও সাধারণের মনে। নগরে 1.5 শতাধিক মার্কেটের অন্তত 3 লাখের মতো দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা কেনা। দিনের চাইতেও রাতে বিক্রি হয় বেশি। সব মিলিয়ে রোজায় কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে এবার নিরাপত্তা ভীতি কাজ করছে ব্যবসায়ীদের মনে। শপিং করতে আসছি, কিন্তু আমি যে বাসায় যাব, সেফলি বাসায় যেতে পারবো সেটার কোনো আসলে গ্যারান্টি নেই। বাসে নিরাপদ না, গাড়িতে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না, যে কোনো জায়গায় ছিনতাইকারীরা আমাদের কি করছে, আক্রমণ করতেছে। যেন বখাটে ছেলেদের উৎপাত না হয়, এটার জন্য আমরা পুলিশ কমিশনার মহোদয় ওখানে বৈঠক হয়েছে আমাদের। রোজায় হকার বা ফুটপাত কেন্দ্রিক ব্যবসা ঘিরে সক্রিয় থাকে অপরাধীরা। তাই ভাসমান হকারদের মার্কেটের নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন অনেকে। তবে নগরের আগ্রাবাদে ঈদের আগে চালু হওয়া নাইট মার্কেটের পাইলট প্রকল্প নতুন সমাধানের পথ দেখাচ্ছে। এখানে হকারদের শৃঙ্খলায় আনার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সরকার তার ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতেই হবে। মার্কেটগুলোর সামনে যখন হকাররা এভাবে বসে যায় তখন মার্কেট আর ঢুকার হয়ে থাকে না, মেয়েদের বা যারা কাস্টমার, এগুলো অনেক প্রবলেম সৃষ্টি হয়। পরীক্ষামূলকভাবে এই আগ্রাবাদ থেকে আমরা শুরু করলাম। এটা যদি সাকসেসফুলি সবাই গ্রহণ করে তাহলে আমরা এটা চট্টগ্রামের সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। রোজার আগে নগরের বিভিন্ন মার্কেট কিংবা শপিং সেন্টার তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করেছে দাবি করলেও শঙ্কা রয়েছে মূলত মার্কেটের আশপাশের এমন অন্ধকার সড়ক, নিস্তব্ধ অলিগলি, ফুটপাতের ভাসমান দোকান, নয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়কে ঘিরে। কারণ সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে দিনে দুপুরে ঘটেছে ছিনতাইয়ের মতো ঘটনা। অহরহ ঘটছে মোবাইল চুরি নয়তো পকেট মারের মতো অপরাধও, যেটি প্রমাণ করছে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরী জুড়ে রোজার ঈদকে ঘিরে বেশ তৎপর অপরাধী চক্র। পুলিশ বলছে রমজানে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, নিশ্চিত করা হয়েছে মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা। এছাড়া নিয়মিত অভিযানে গত 1 মাসে আটকও হয়েছে শতাধিক। 24 আওয়ার্স আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট আছে এবং আমরা ক্রাইমে এবং ট্রাফিকে বোথ সাইডে কিন্তু রিইনফোর্স করেছি ফোর্সগুলো। রেগুলার যে ডেপ্লয়মেন্ট তার থেকে বেশি। এছাড়া কিন্তু আমাদের সাথে অন্যান্য বাহিনী যখনই প্রয়োজন হচ্ছে ওনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। ঈদ কেনাকাটায় নগরবাসীকে ভিড়ভাট্টায় সাবধানতা অবলম্বন, নিরাপদ ও আলোকিত সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশ কর্মকর্তার। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ময়মনসিংহের বিপণী বিতানগুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইনের পোশাক। বেচাকেনা শুরু হয়েছে অল্প বিস্তর। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, হালের সাথে তাল মিলিয়ে ঈদ কালেকশন ময়মনসিংহে কেমন দেখছেন এবং কবে নাগাদ বিক্রি বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা? মুক্তি, এই রোজার ঈদকে কেন্দ্র করে কিন্তু ফ্যাশন হাউস, বিপণী বিতান এবং ছোট বড় যে পোশাকের দোকানগুলো রয়েছে সবগুলো দোকানই কিন্তু তাদের একটি বাড়তি পরিকল্পনা অনুযায়ী তাদের পোশাক সংগ্রহ করেছেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা প্রচুর নিত্য নতুন ডিজাইনের পোশাক কিন্তু তারা সংগ্রহ করেছেন এই ঈদকে ঘিরে। এবং এটি রোজা শুরু হওয়ার আগেই কিন্তু তারা তাদের যে প্রস্তুতি এবং পোশাকের যে সংগ্রহ সেটি তারা সম্পন্ন করেছেন এবং এখন কিন্তু বেচাকেনা হচ্ছে এবং মানুষজন কিন্তু আসছেন। বিশেষ করে এখন যারা আসছেন তারা কিন্তু কিছুটা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন, কারণ এখন মার্কেটগুলোতে কিন্তু ভিড় একেবারেই নেই। যারা আসছেন তারা এসে কিন্তু তাদের যে পছন্দের পোশাক দেখে শুনে তারা কিন্তু সেই পোশাকগুলো কিনতে পারছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ নগরীর যে বিপণী বিতানগুলো রয়েছে বা ফ্যাশন হাউসগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু এখন বিশেষ করে আজকে থেকে কিছুটা বেচাকেনা শুরু হয়েছে। গত 2-3 দিন তেমন বেচাকেনা না হলেও আজকে কিন্তু দোকানে মানুষজন আসছেন এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে বিশেষ করে চাকরিজীবী যারা আছেন তারা বেতনের সাথে সম্পর্কিত কেনাকাটা এবং তারা বেতন পাচ্ছেন, তার বেতন পাওয়ার পরপরই কিন্তু
আসলে মানুষের যে বেচাকেনা বা পোশাক কেনার যে একটি আগ্রহ সেটি কিন্তু তৈরি হয়েছে এবং মানুষজন কিন্তু আসছেন। আমরা দেখেছি যে বড় বড় ফ্যাশন হাউসগুলোতেও যেরকম সংগ্রহ রয়েছে, পাশাপাশি বিপণী বিতানগুলোতে বা যে ছোট ছোট যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তাদের সংগ্রহ বেশ বাড়ানো হয়েছে এবং গরমকে লক্ষ্য রেখেই কিন্তু এবারের যে পোশাক সংগ্রহ করেছেন সবাই সেই গরমকে মাথায় রেখে নিয়ে এসেছেন যেন স্বস্তিতে এবং আরামদায়ক পোশাক হয়, গরমে মানুষ পরতে পারেন সে ধরনের পোশাকই কিন্তু এবার বেশি নিয়ে এসেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে এখন বেচাকেনা কিছুটা কম, হয়তো 7 বা 10 রোজার পর থেকে কিন্তু এই বেচাকেনার চাপ অনেক বাড়বে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা সেই চাপ সামাল দেওয়ার জন্য তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু তাদের রয়েছে এবং সেভাবেই কিন্তু তারা এখানে তাদের যে পোশাকের যে সরবরাহ সেটি সাজিয়েছেন এবং তারা আশা করছেন যে বেচাকেনা যখন বাড়বে ঠিক পোশাকের যোগান এবং সেটিও বাড়বে। তবে ক্রেতারা যেটি বলছেন যে প্রচুর পোশাক রয়েছে, পছন্দের পোশাক তারা পাচ্ছেন, কিন্তু অন্য বারের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পোশাকের কেনাকাটার সর্বশেষ। আগামী 2025-26 অর্থ বছরে বাতিল হতে যাচ্ছে আরও কিছু কর সুবিধা। সেই সাথে নতুন করে করের আওতায় আসবে বেশ কিছু ব্যবসা। বাজেট নিয়ে আলোচনায় এমনটি ইঙ্গিত দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এনবিআর এর চেয়ারম্যান বলেন, এত বছর ধরে শুধু কর সুবিধা নিয়ে অনেকে ব্যবসা করেছেন, তারা শুধু সুবিধার জন্য সময় বাড়ানোর আবেদন করেন, কিন্তু কর দিতে চান না। অথচ প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেলে তাদের উচিত কর দেয়া। তাই আগামীতে রাজস্ব বাড়াতে যারা এতদিন কর সুবিধা নিয়েছেন তাদের এই সুযোগ ধীরে ধীরে তুলে দেওয়া হবে। আসন্ন বাজেট থেকেই যার প্রতিফলন ঘটবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা সব সময় শুধু কর সুবিধা বা ছাড় চায়, কিন্তু নতুন করে কর দেওয়ার কথা বলে না। এক জায়গায় কর ছাড় দিতে হলে অবশ্যই নতুন করে কর দেওয়ার ক্ষেত্র তৈরি করতে হবে। আগামী বাজেটে জাতীয়ভাবে বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় দেওয়া হবে যা রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে নতুন করে কিছু ক্ষেত্রে কর আহরণ বাড়ানো হবে বলেও জানান তিনি। বেশ কিছু জায়গায় আমরা বললাম ক্যাশ পেমেন্ট করলে আমরা খরচ এলাও করবো না, এগুলো কিন্তু নিয়ে আসছি। আবার এগুলো ওয়াইড করতে গেলে আলটিমেটলি যেটা হয়, যেমন যদি বড়দেরকে এত বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয় তখন তো ছোট ছোট ব্যবসায়ীরা সব মারা পড়বে। ছোট ছোট ব্যবসায়ী যদি মারা পড়ে তাহলে আপনার এসএমই খাত যাবে কোথায়? এত এত এমপ্লয়মেন্ট হবে কোথেকে? দেখা যাবে যে সকল ব্যবসা ওই বড় বড় সুপার স্টোরে চলে আসবে। 1.5 ঘন্টা রেলপথ অবরোধের পর তা প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রোধ সহ 3টি দাবি তুলে রেলপথ অবরোধ করেন তারা। দুপুরে শিক্ষার্থীরা জানান, আপাতত রেলপথ অবরোধ প্রত্যাহার হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করবেন তারা। এর আগে সকালে বিক্ষোভে সব নাগরিকের পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন সংস্কার কমিশন, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন নিয়োগে কেন্দ্রীভূত প্রভাবের প্রতিবাদ জানান তারা। এছাড়া পিএসসি, ইউজিসি সহ সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে পুনর্গঠনের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঈদকে সামনে রেখে প্রস্তুত রাজধানীর প্রসাধনী বাজার। দোকান সাজিয়ে ক্রেতার অপেক্ষায় সময় গুনছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন, মধ্য রমজানের পর জমতে শুরু করবে প্রসাধনী বেচা বিক্রি। ঈদকে কেন্দ্র করে ক্রেতা আকর্ষণে প্রসাধনী কোম্পানিগুলো দিচ্ছে মূল্য ছাড়। প্রতিবেদনে বিস্তারিত। ফ্যাশন সচেতন নারী পুরুষদের সৌন্দর্যের মুগ্ধতা ধরে রাখতে প্রসাধনী ব্যবহার এখন হালের ফ্যাশন। আর উৎসব অনুষ্ঠানে এসবের চাহিদা বাড়ায় পসরা সাজিয়ে প্রস্তুত থাকেন প্রসাধনী ব্যবসায়ীরাও। রমজানের শুরুতেই রাজধানীর কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ঈদ উপলক্ষে দোকান সাজিয়ে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ঈদে প্রসাধনী সামগ্রীর মধ্যে পুরুষদের প্রাধান্য ফেস ওয়াশ, বডি স্প্রে, বডি লোশন, শাওয়ার জেল, আফটার শেভ সহ বেশ কিছু পণ্য। কসমেটিক্স এগুলো ছেলেদের এগুলো আমরা কিনবো 20-25 বছর পরে। আমরা দোকানদার ব্যবসায়ী তো এখন সময় পাবো না, বাচ্চাদেরও কিনবো। আজকে বন্ধের দিন ছুটি পাইছি। পারফিউম কিনবো, দেন হচ্ছে আতর কিনবো। ঈদ উপলক্ষে দেখা গেছে যে আপনার ওই যে বডি স্প্রে, পারফিউম, তারপর আফটার শেভার, শাওয়ার জেল, তারপর দেখা গেছে যে আপনার হেয়ার জেল, ফেশিয়াল স্ক্রাব, এগুলো একটু বেশিরভাগ চলে। তবে উৎসব ঘিরে নারীদের সব ধরনের প্রসাধনী সামগ্রীর চাহিদা রয়েছে। কালার কসমেটিক্সের মধ্যে ফাউন্ডেশন, ব্লাশ,
হাইলাইটার, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক সহ পোশাকের রঙে মিলিয়ে বিভিন্ন প্রসাধনী ব্যবহারে প্রাধান্য রয়েছে। তবে অন্যান্য কেনাকাটা শেষে মধ্য রমজানের পর প্রসাধনী কেনাকাটা শুরু করবেন বলে জানিয়েছেন ক্রেতারা। এগুলা একদম ঈদ আসার এক মুহূর্তে কিনা হবে, এখন পর্যন্ত কিছু প্রয়োজন মনে হয় না কেনার জন্য। কসমেটিক্সের মধ্যে কনসিলার, ফাউন্ডেশন আছে, তারপর জুয়েলারি আছে, বিভিন্ন জিনিস, এগুলোই কিনা হবে। বিক্রেতারা দোকান সাজিয়ে অপেক্ষায় রয়েছে ক্রেতা সমাগমের। তাদের দাবি, অন্য বছরে রমজানের শুরুতে ঈদের টুকিটাকি কেনাকাটা শুরু হলেও এবছরের চিত্র ভিন্ন। এবার তো অনেকটা ঠান্ডা, মানে কাস্টমার নাই। দেখা যাচ্ছে যে আমরা সকালে আসতেছি, কোনো রকম আর কি বিসমিল্লাহ করে চলে যাই। ঈদ পণ্য এখনো লাগেনি, আমাদের লাগতে লাগতে আরো 20 বছর পর। অনেক বিক্রেতাই বলছেন মধ্য রমজানের পর জমতে পারে প্রসাধনী সামগ্রী বেচা বিক্রি। তবে ঈদ উৎসবে অনেক ব্র্যান্ড কোম্পানি দিয়ে থাকেন মূল্য ছাড়। আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো, সমস্ত কিছুই আছে, প্রোডাক্ট পার্টি পার্সের আইটেম আছে। কসমেটিক্স বলতে আপনার কালার কসমেটিক, ফেস পাউডার, ফাউন্ডেশন। এ খাত নিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা তথ্য বলছে দেশে প্রায় 34,000 কোটি টাকার প্রসাধনীর বাজার রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। অভিবাসীদের নামে দেশে সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে মার্কিন কংগ্রেসে দেওয়া প্রথম ভাষণে এমন বিস্ফোরক মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে বলেন বিরল খনিজ চুক্তি আর যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ভলোদিমির জেলেনস্কি। আবারও ইচ্ছা প্রকাশ করেন গ্রিনল্যান্ড, পানামা খাল অধিগ্রহণের। বক্তব্য দেওয়ার সময় ডেমোক্রেটদের চরম বিরোধিতার মুখেও পড়েন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার 6 সপ্তাহ পর প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন ডেমোক্রেটদের তোপের মুখে, এরপরও তুলে ধরেন যুক্তরাষ্ট্রকে ঘিরে তার নানা পরিকল্পনার কথা। শুরুতেই মার্কিন কংগ্রেসে আলোচনার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ইউক্রেনের বিষয়টি আলোচনায় আসে। ট্রাম্প বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আর বিরল খনিজ চুক্তির জন্য ভলোদিমির জেলেনস্কি প্রস্তুত। The letter reads, Ukraine is ready to come to the negotiating table as soon as possible to bring lasting peace closer. Nobody wants peace more than the Ukrainians, he said. My team and I stand ready to work under President Trump's. সীমান্ত আর অভিবাসন নিয়ে যেখানে বিভিন্ন দেশের সঙ্গে ক্রমেই উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রশাসনের, সেখানে কংগ্রেসের ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ যাবৎকালে সীমান্ত আর অভিবাসন নিয়ে সবচেয়ে দ্রুত গতিতে কাজ করছে এই প্রশাসন। বলেন, বাইডেনের শাসনামলে মেক্সিকো সীমান্ত দিয়ে 2,10,00,000 অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এর মধ্যে অনেক সন্ত্রাসী রয়েছে, যাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ চলছে। In comparison, under Joe Biden, the worst president in American history, there were hundreds of thousands of illegal crossings a month, and virtually all of them, including murderers, drug dealers, gang members, and people from mental institutions and insane asylums, were released into our country. ভাষণে গ্রিনল্যান্ড আর পানামা খাল নিয়ে আবারও বেফাঁস মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র বরাবরই নিজেদের অংশ হিসেবে স্বাগত জানায়। জাতীয় আর আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন। পানামা খাল অধিগ্রহণের কথাও বলেন তিনি। এছাড়াও বক্তব্যে গালফ অব মেক্সিকোকে গালফ অব আমেরিকার নামকরণের পক্ষে আরও একবার সাফাই গান ট্রাম্প। এদিকে কংগ্রেসে ট্রাম্পের বক্তব্য চলার সময় তার বিরোধিতা করেন ডেমোক্রেট আইন প্রণেতারা। অধিবেশনের মধ্যেই ডেমোক্রেট এক আইন প্রণেতাকে বের করে দিয়ে চরম বিতর্কের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানাতে এদিন অনেক আইন প্রণেতা গোলাপি রঙের পোশাক পরে অংশ নেন অধিবেশনে। যদিও ডেমোক্রেটদের বিরোধিতাকে পাত্তা না দিয়ে বক্তব্য চালিয়ে গেছেন ট্রাম্প। এ সময় দেশের সুরক্ষায় কংগ্রেসের কাছে স্টেট অব দ্য আর্ট গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, আলাস্কায় বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের জন্য পাইপলাইন তৈরিতে জাপান আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসে দেয়া ভাষণে সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্কের সরকারি ব্যয় কাটছাটের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, মূল্যস্ফীতিকে এই সরকারই পরাজিত করবে। দেশে দেশে শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে কোনো পণ্য প্রস্তুত করতে না পারলেই তাকে শুল্ক দিতে হবে। বক্তব্যে সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে $5,270 কোটি ভর্তুকি প্রত্যাহারের আহ্বান জানান ডেমোক্রেট নেতাদের প্রতি।
ট্রাম্প আরও বলেন, শিপিং ইন্ডাস্ট্রির জন্য নতুন কার্যালয় তৈরি হচ্ছে, এখানে কর অব্যাহতি দেওয়ারও প্রক্রিয়া চলমান। এছাড়াও কংগ্রেসের দেয়া প্রথম ভাষণে মঙ্গল গ্রহে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানোর ইচ্ছাও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মুষলধারে বৃষ্টির পর তীব্র বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। 3 মিটার পানির নিচে তলিয়ে গেছে রাজধানী ও সংলগ্ন এলাকা। সোমবার থেকে বন্যায় অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিতে ডুবে গেছে 1000-এর বেশি ঘরবাড়ি এবং অসংখ্য যানবাহন। গৃহহীন কয়েক হাজার মানুষ। আরও 1 সপ্তাহ নগরীতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ। প্রতি মৌসুমে বন্যা হয় 3 কোটি মানুষের বসতি জাকার্তায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সাইক্লোন আলফ্রেড আঘাত হানবে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিতে কুইন্সল্যান্ড থেকে শুরু করে নিউ সাউথ ওয়েলস পর্যন্ত 500 কিলোমিটারের বেশি এলাকায় কোটি বাসিন্দা। বৃহস্পতিবার ঘন্টায় 150 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঝড়টি। ঝড়ের প্রভাবে কিছু অঞ্চলে 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আভাসও রয়েছে। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পরপরই সতীর্থদের অবসরের ঘোষণার কথা জানান তিনি। 35 বছর বয়সে স্মিথ বলেন, 2027 বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়া দলের সাথে থাকছেন না। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। অল্প কিছুদিন আগেই বলেছিলেন চলে এসছেন ক্যারিয়ারের শেষ দিকে। সেই সময়ের শেষের শুরুটা দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম স্তম্ভ স্টিভেন স্মিথ। 170 ওয়ানডে আর নামের পাশে 2টো বিশ্বকাপ। অস্ট্রেলিয়া দলের অন্যতম সফল খেলোয়াড় স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের পুরো সময় উপভোগ করেছেন তিনি। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লেগ স্পিনার অলরাউন্ডার হিসেবে অভিষেক তার। 170 ওয়ানডে ম্যাচ খেলে করেছেন 5808 রান। 43.28 করে তার ঝুলিতে আছে 12টি সেঞ্চুরি এবং 35টি হাফ সেঞ্চুরি। 34.67 করে 28টি উইকেটও নিয়েছেন তিনি। 2023 ও 2025 আইসিসি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। 2015 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে পালন করেন কাপ্তানের দায়িত্ব। 2015 ও 21 সালে অস্ট্রেলিয়ান পুরুষ ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার এবং 2015 সালে আইসিসি পুরুষ ওডিআই টিম অফ দ্য ইয়ারের সদস্য নির্বাচিত হন স্মিথ। ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেও টেস্ট ও টি20 ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন এই অস্ট্রেলিয়া। ফারহান ইহসান, এখন। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার বিচার হবেই, স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক আইনে ফেরত পাওয়ার আশা। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. If legally they are required to send her to Bangladesh, I think it's international law will guide that. শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই বললেন বিএনপি নেতা আমির খুসরো। যে সরকারি আসুক, কার্যক্রম অব্যাহত থাকবে। 10 মার্চের মধ্যেই সব জায়গায় পৌঁছাবে পাঠ্য বই, জানালেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা। দায়িত্ব নিলেন CR আবরার। সাইবার অপরাধ চক্রের প্রতারণার ফাঁদে নিঃস্ব অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার অভাবে ঝুলছে অনেক মামলা। এবং চট্টগ্রামে ঈদ শপিং ঘিরে ছিনতাই আতঙ্ক। রাতের কেনাকাটায় জনবহুল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।